নমস্কার। আপনারা দেখছেন দ্য ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গল। আমি শিবম। অজিত দোভালের ক্ষুরোদার মস্তিষ্কের কাছে মোহাম্মদ ইউনুস যে কার্যত শিশু, তার প্রমাণ কালকে আন্তর্জাতিক মহল ফের একবার কিন্তু পেল। বন্দি বিনিময় চুক্তি ইমপ্লিমেন্ট করে ভারত সরকার কিন্তু 95 জন ভারতীয়কে বাংলাদেশ থেকে ছাড়িয়ে আনার ব্যবস্থা করলেন। এবং কালকে 5ই জানুয়ারি এই দুই দেশের মধ্যে যে বন্দি বিনিময় চুক্তি আছে, সেই চুক্তি মেনে বঙ্গোপসাগরের উপর যে আন্তর্জাতিক জলসীমা আছে, ঠিক সেখানে কিন্তু এই দুই দেশের বন্দিকে একে অপরের হাতে তুলে দেওয়া হবে। এবার কেন আমি অজিত দোভালের মাস্টার স্ট্রোক বললাম, দেখুন, শেখ হাসিনা যখন বাংলাদেশের মসনদে ছিল তখন কিন্তু ভারত এবং বাংলাদেশের মধ্যে এই ধরনের দ্বৈরথ দেখা যায়নি। আপনারা জানেন, কাঁটাতার দেওয়ার সময় অনেক মানুষ ভুল করে বাংলাদেশ সীমান্তে ঢুকে যায়, কিংবা বাংলাদেশের বিজেপির সদস্য কিংবা সাধারণ মানুষও কিন্তু কিছু ক্ষেত্রে ভারতের সীমানা অতিক্রম করে ফেলে। কিভাবে একে অপরের দেশে সেই মানুষগুলোকে তখন ফিরিয়ে দেওয়া হতো? তখন সাধারণত দুই দেশের মধ্যে একটি ফ্ল্যাগ মিটিং হতো এবং একে অপরের সঙ্গে এই চুক্তি করত যে এই পুরো বিষয়টা এখানেই শেষ হবে এবং কোনোভাবে যেন পরবর্তীকালে এই ধরনের মানুষ কোনোভাবে স্থলসীমা কিংবা জলসীমা যেন অতিক্রান্ত না করে। কিন্তু বাংলাদেশ সরকার এক্ষেত্রে প্রতিহিংসা পরায়ণ রাজনীতির আশ্রয় নিয়ে সম্পূর্ণ একটা উল্টো চাল চেলে বসেছিলেন। শেখ হাসিনা ভারতে আসেন আগস্টের 5 তারিখ। এরপরে সেপ্টেম্বর এবং অক্টোবর মাসে যখন ভারতীয় একাধিক জেলে ভুলবশত বাংলাদেশের যে সীমারেখা তা অতিক্রম করেছিল, তাদের কিন্তু ইমিডিয়েটলি গ্রেফতার করে নেয় বাংলাদেশ সরকার। শুধু গ্রেফতার করে নেয়নি, তারা ভারতকে কোনো ইন্টিমেশনও দেয়নি। উল্টে কি করেছিল জানেন? এদের বিরুদ্ধে বিভিন্ন মামলা রুজু করা হয়েছিল। এবার আপনি ভাবুন, এরা কিন্তু পেশায় মৎস্যজীবী, এদের মধ্যে কিন্তু কোনো দেশ বিরোধী চক্রান্ত নেই, বাংলাদেশকে ক্ষতি করার প্রবণতা নেই। অর্থাৎ ভুলবশত শুধুমাত্র জলসীমা অতিক্রম করে গেছে বলে এদেরকে বাংলাদেশের একাধিক কোর্টে চালান করা হয়েছে। এবং আরো উল্লেখযোগ্য বিষয় কি জানেন? এদের বিরুদ্ধে 1893 সালের যে সামুদ্রিক আইন আছে, সেই আইনের 22 ধারা অনুযায়ী এদের বিরুদ্ধে কেস দেওয়া হয়েছিল এবং কেস দিয়ে এদেরকে দিনের পর দিন জেলে আটকে রাখা হয়েছিল। এবার আপনি ভাবুন, 1893 সালের একটা আইন, যা কার্যত দুই দেশের আইনজ্ঞরাই ভুলে গেছিলেন, সেই আইন কিন্তু বাংলাদেশ সরকার ফিরিয়ে এনে 22 ধারা অনুযায়ী এদেরকে জেলে ঢুকিয়ে রাখার বন্দোবস্ত করেছিলেন, শুধুমাত্র প্রতিহিংসা পরায়ণ রাজনীতি করার জন্য। ভারত সরকার একাধিক ক্ষেত্রে এদের কাছে অনুরোধ জানিয়েছিল বাংলাদেশের কাছে যে এদেরকে ছেড়ে দিন, এরা তো পেশায় মৎস্যজীবী, এদেরকে যদি দিনের পর দিন জেলখানায় এরকম বন্ধ রাখেন বা বন্দি দশা এদেরকে কাটাতে বাধ্য করেন, তাহলে তো এদের জীবিকার একটা বড় প্রশ্নচিহ্ন উঠে যাবে। আর এরা করেছেটা কি? না আপনাদের দেশে কোনো সন্ত্রাসবাদী আক্রমণ চালাতে গেছে, না আপনাদের দেশের বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র করেছে, এমন কিছু করেনি যাতে বাংলাদেশ সরকার ভীত সন্ত্রস্ত হয়ে এদেরকে আতঙ্কবাদী একটা সাজিয়ে জেলখানায় ভরে দেবেন এবং ভারত সরকার তা মেনে নেবেন, তা কিন্তু কোনোভাবেই হতে পারে না। উল্টে ভারত সরকার একাধিক ক্ষেত্রে বলেছে, আপনারা জেল থেকে যাদেরকে ছেড়ে দিচ্ছেন তারা উল্টে ভারতের বিপক্ষে কথা বলে ভারতের 7 সিস্টার্স এবং শিলিগুড়ি করিডরকে অশান্ত করার চেষ্টা করছেন। অথচ আপনারা বিনা কোনো অপরাধে এই সকল ভারতীয়দের দিনের পর দিন জেলখানায় বন্দি করে রেখেছেন। সেপ্টেম্বর এবং অক্টোবর মাসে এই টোটাল পুরো ঘটনাটা ঘটে। সংখ্যাটা কত শুনবেন? সংখ্যাটা হলো 95 জন ভারতীয় মৎস্যজীবীকে আটক করে বাংলাদেশ সরকার শেষ 2 মাসে। কারণ একটাই, এরা নাকি ভুলবশত বাংলাদেশের জলসীমা, যে আন্তর্জাতিক জলসীমা, তার খুব ক্লোজ চলে যায়, কিছু ক্ষেত্রে অতিক্রম করে ফেলে। এবার ভারত সরকার কি করে? যখন ভারত সরকার এই পুরো বিষয়টা ডিপ্লোম্যাটিক ওয়েতে ডিল করতে পারে না, তখন ভারত সরকার কিন্তু কাঁটা দিয়ে কাঁটাতা তোলে। অর্থাৎ বাংলাদেশের দুটো ট্রলারকে আটক করে, যারা আবার ভারতের জলসীমা অতিক্রম করেছিল বা জলসীমা ছুঁয়ে ফেলেছিল। এই দুটো ট্রলার হলো এমভি মেঘনা এবং এমভি লায়লা। এই দুটো ট্রলারে 78 জন বাংলাদেশি নাগরিক ছিলেন, যারা ভুলবশত ভারতে ঢুকে পড়েছিলেন। কিছু ক্ষেত্রে দেখা যায় এদেরকে কিছু ভেরিফিকেশন করে বাংলাদেশের হাতে তুলে দেওয়া হয়েছে অতীতে। কিন্তু এক্ষেত্রে ভারত সরকার কি করেছে? এদেরকে ভারত সরকার এক্ষেত্রে কোনো জেলে ঢোকায়নি, ওই দুটো ট্রলারকে আটক করে ওই আন্তর্জাতিক জলসীমাতেই ভারতের সীমান্তে আটকে রেখে দিয়েছে। পাশাপাশি ভারতের সীমান্তে আরো একটি ট্রলার ডুবে যায়, বাংলাদেশের ট্রলার, যেটা আবার ভুল করে ঢুকে গেছিল। সেই ট্রলারে 12 জন বাংলাদেশি নাগরিক ছিল। অর্থাৎ সব মিলিয়ে 90 জন বাংলাদেশি নাগরিককে পাল্টা গ্রেফতার করে ভারত সরকার। কিন্তু এদের বিরুদ্ধে কিন্তু কোনো ধারায় মামলা দেওয়া হয়নি।
পার্থক্যটা এখানেই। ইউনূস সরকার ভারতের বিপক্ষে বিভিন্ন চাল চালতে গিয়ে একের পর এক ভুল করে ফেলছেন, যা থেকে রেকটিফিকেশনের পথ তারা খুঁজে পাচ্ছেন না, ফলে ভারতের পাতা ফাঁদে তাদেরকে পা দিতে হচ্ছে। আর ভারত কিন্তু পুরো এই বিষয়টা এমন ভাবে ডিল করলেন যাতে ইউনূস সরকার কিন্তু কার্যত ধরাশায়ী হলেন এক্ষেত্রে। এই এই 90 জন বাংলাদেশের বিরুদ্ধে তো কোনো কেস দেওয়া হয়নি, উল্টে এদেরকে ওই রকম জাহাজে ট্রলারে দিনের পর দিন অতিথি আপ্যায়ন করে রাখা হয়েছে, এদেরকে খাবার পৌঁছে দেওয়া হয়েছে, এদের পর্যাপ্ত পরিমাণ জল দেওয়া হয়েছে, শারীরিক সুরক্ষার ব্যবস্থা করা হয়েছে। লক্ষ্য একটাই যে তোমরা ভারতীয়দের আগে ছাড়ো, যাদেরকে বিনা অপরাধে যাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে জেলখানায় ভরে রেখেছো তাদেরকে ছাড়ো, আমরা তারপর তোমাদের 90 জন নাগরিককে ছাড়বো। আর এক্ষেত্রে আমরা বন্দি বিনিময় চুক্তি ইমপ্লিমেন্ট করতে রাজি আছি। অর্থাৎ এই প্রথমবার বাংলাদেশের বিরুদ্ধে এই ধরনের র্যাডিক্যাল ডিপ্লোম্যাটিক মুভ কিন্তু অজিত দোভাল নিলেন, যা নিঃসন্দেহে আন্তর্জাতিক মহলও কিন্তু চমকে গেছিল। শেষ কবে শুনেছেন ভারত এবং বাংলাদেশের মধ্যে এই ধরনের চুক্তি ইমপ্লিমেন্ট করেছে ভারত সরকার? শেষ কবে শুনেছেন সীমানাতে বাংলাদেশ সরকারের যে বাড়াবাড়ি তা থামানোর জন্য ভারত কোনো র্যাডিক্যাল মুভ নিয়েছে? শোনেননি। এই আগ্রাসন যেভাবে ভারত সরকার এবার বাংলাদেশের বিপক্ষে দেখাতে শুরু করেছে তা কিন্তু হুবহু পাকিস্তানের সঙ্গে মিলে যায়। আমি কেন এই কথাটা বললাম তারও কিছু ব্যাখ্যা আমি আপনাদের এরপরেই দিতে শুরু করছি। কিন্তু এবার অজিত দোভাল যে স্টেপটা নিলেন সেই স্টেপে পরিষ্কার উনি বললেন, যাদেরকে তুমি বিনা মামলায় বিনা অপরাধে মিথ্যে মামলায় আটকে রেখেছো সেই 95 জন ভারতীয়দের আগে জেল থেকে ছাড়ো, আমরাও তারপর তোমাদের 90 জন নাগরিককে ফিরিয়ে দেব। আর অবশেষে বাংলাদেশ সরকারের কাছে কিছু করার নেই, তারা তাদের মৎস্যজীবীদের ছাড়ানোর জন্য, নাগরিকদের ছাড়ানোর জন্য ভারত সরকারের এই ফাঁদে পাটা দিলেন এবং 5ই জানুয়ারি দুই দেশের নাগরিক দুই দেশে ফিরে যাবেন। এই ঘরের ছেলে ঘরে ফিরে যাওয়ার মতো ব্যাপার প্রথমেই যদি মোহাম্মদ ইউনূস চাইতেন করতে পারতেন, কিন্তু আদতে তিনি এমন এক ভুল পদক্ষেপ নিলেন যার ফলে তিনি এখন বর্তমানে লেজে গোবরে অবস্থার মতো, মানে ছেড়ে দে মা প্রাণে বাঁচি বা কেঁদে বাঁচি, এই ধরনের একটা ভূমিকা কিন্তু তিনি পালন করলেন, যা নিঃসন্দেহে বাংলাদেশের ডিপ্লোম্যাটিক যে পরিসর তা কিন্তু চরমভাবে আঘাতপ্রাপ্ত হলো বলে আমার মনে হয়। পরবর্তীকালে পাকিস্তানের সঙ্গেও কিন্তু কাল ভারতবর্ষ অফিসিয়ালি একাধিক চুক্তি মারফত কাজকর্ম করলো। কি করলো এবং আমি কেনই বা বললাম বাংলাদেশকে এবার পাকিস্তানের মতো ট্রিট করতে শুরু করেছে ভারত সরকার? কারণ এই ধরনের বন্দি চুক্তি বিশ্বের একমাত্র একটা দেশের সঙ্গে ভারত সরকার নিয়মিতভাবে করে ফেলে, সেটি হলো পাকিস্তান। কালকে কিন্তু ভারত ফের পাকিস্তানের সঙ্গে এই ধরনের বন্দি বিনিময় চুক্তির ইমপ্লিমেন্টেশন ফের একবার করার একটা জায়গা তৈরি করলো। ভারত সরকার এবং পাকিস্তানের মধ্যে একটা চুক্তি আছে যেখানে বছরের প্রথম দিনে তাদের একে অপরকে জানাতে হয় নিজেদের দেশে ঠিক কোন কোন জায়গায় পারমাণবিক স্থাপনা আছে, এবং যদি যুদ্ধ লাগে সেই যুদ্ধের সময় কোনোভাবেই কোনো দেশ এই নিউক্লিয়ার যে স্থাপনাগুলো আছে তাদের উপর কোনো অ্যাটাক করতে পারবে না। এই চুক্তিটি হয়েছিল 1998 সালের 31শে ডিসেম্বর, যদিও তার বহু আগে থেকে অর্থাৎ 1991 সালের 27শে জানুয়ারি থেকে এই ধরনের চুক্তি কিন্তু ইমপ্লিমেন্ট আছে, যেখানে বলা হয়েছে দুই দেশের পারমাণবিক কেন্দ্রগুলোকে অ্যাটাক করতে পারবে না, কারণ সেক্ষেত্রে দুই দেশের ধ্বংসলীলা কার্যত আন্তর্জাতিক স্তরকেও নাড়িয়ে দিতে পারে। ফলে যুদ্ধ হলে যুদ্ধের মতো করে ট্রিট করবে, পারমাণবিক স্থাপনাগুলোকে কেউ কাউকে অ্যাটাক করতে পারবে না। এই চুক্তি মারফত কালকে কিন্তু ভারত এবং পাকিস্তান একে অপরের বিরুদ্ধে বা একে অপরের কাছে নিজেদের তালিকা পেশ করলো। পাশাপাশি ভারতবর্ষ কালকে পাকিস্তানের থেকে প্রায় 181 জন ভারতীয়দের মুক্তির কথা বলল এবং পাল্টা পাকিস্তান বলল আপনারাও আমাদের 381 জন বন্দীকে বন্দি করে রেখেছেন, যা ভারতবর্ষের 81টি জেলখানায় কিন্তু যারা আছেন। অর্থাৎ ফের একবার ভারত এবং পাকিস্তানের মধ্যে বন্দি বিনিময় চুক্তির একটা সম্ভাবনা কিন্তু তৈরি হলো। ঠিক সেদিনই অজিত দোভাল কিন্তু মোহাম্মদ ইউনূসকে পাল্টা চালে বন্দি বিনিময় চুক্তি ইমপ্লিমেন্ট করলেন। অর্থাৎ যেভাবে পাকিস্তানকে ট্রিট এতদিন ভারতবর্ষ করত, ঠিক একইভাবে বাংলাদেশকেও কিন্তু ট্রিট করা শুরু করলো ভারত সরকার। যদিও বাংলাদেশের এই ইউনূস সরকার এটাকেই ডিজার্ভ করে এবং কর্মফল তো পেতেই হয়। অর্থাৎ আন্তর্জাতিক স্তরে যেরকম হাম্বড়া ভাব অহংবোধ দেখাতে গেছিল ইউনূস সরকার, আজকে কিন্তু ভারতবর্ষের অজিত দোভাল আন্তর্জাতিক স্তরে বাচ্চা শিশু এই তকমায় আখ্যায়িত করে ফেললো মোহাম্মদ ইউনূসকে। কর্মেই সমস্ত কিছু জবাব দেওয়া যায়। এক্ষেত্রে ভারতবর্ষের ডিপ্লোম্যাটিক চাল
নিঃসন্দেহে সাম্প্রতিক সময় অন্যতম সেরা কূটনৈতিক চাল হিসাবে থেকে যাবে। আপনারা কি ভাবছেন? কমেন্টে জানাবেন আপনাদের উত্তর। ধন্যবাদ।